আসসালামু আলাইকুম সবাইকে। একদমই ইফতারের পরপর চলে আসলাম আমাদের আজকের বাংলা লাইভ ক্লাসে। তো যতই রমজান, যতই কিছু হোক না কেন তোমাদের ভর্তি পরীক্ষা যে থেমে থাকবে না, সেটারই একটা নমুনা বলতে পারো আজকে আমাদের লাইভ ক্লাস। কারণ তোমাদের মনে করিয়ে দিতে এসেছি যে আমাদের পরবর্তী ভর্তি পরীক্ষাগুলো কিন্তু চলমান। সুতরাং তোমাদের প্রস্তুতিকে যাচাই করতে আমরা আজকে আবার শুরু করে ফেললাম আমাদের আজকের বাংলা লাইভ ক্লাসটি। আমি সাথে আছি ফাতিন ইশরাক নিম, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। সো সবাই একটু দ্রুত দ্রুত ক্লাসে চলে আসো। আমাদের আজকের লাইভ ক্লাসটা একটু স্পেশাল, একটু না অনেকখানি স্পেশাল। স্পেশাল হওয়ার কারণ হচ্ছে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করব। এটা তো প্রতিদিনই করি, তাই না? সো স্পেশাল কি? স্পেশাল হচ্ছে আমরা শেষ মুহূর্তে, আমরা যারা বি ইউনিটের প্রিপারেশন নিচ্ছি, আমরা শেষ মুহূর্তে তো বি ইউনিটে অ্যাটলিস্ট কি কি পড়বো একদম শেষ মুহূর্তে, আমরা যারা অন্যান্য ভার্সিটির প্রিপারেশন এতদিন নিয়ে এসেছি তাদের জন্য আমরা একদম শেষ মুহূর্তে কি কি পড়বো, কোন টপিকগুলো পড়বো, সেই জিনিসটা আজকে আমরা আলোচনা করব এবং সেই সাথে আমরা কিছু প্রশ্ন সমাধান করব। সো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও এবং আপুকে একটু চটজলদি কমেন্ট করে জানিয়ে দাও যে আপুর সাউন্ড ঠিকমতো শোনা যাচ্ছে কি না। যদি সাউন্ড ঠিকমতো শোনা যায় তাহলে আমরা ক্লাসটা দ্রুত শুরু করে দিব ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ একসাথে ওয়ালাইকুম আসসালাম। একটু দ্রুত কমেন্ট করে জানাও যে আপুর সাউন্ড ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটাকে ঠিকমতো তোমরা দেখতে পাচ্ছ কিনা। তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করে দিব ইনশাআল্লাহ। সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও যে সাউন্ড ঠিক আছে কিনা, তারপর আমরা ক্লাস শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম। দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছ। আজকে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য স্পেশাল ক্লাস। তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের স্পেশাল ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা একটু সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? ওকে, অল ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করে দেয়া যাক। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের বাংলা শেষ মুহূর্তের প্রস্তুতি। ওকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের বাংলা শেষ মুহূর্তের প্রস্তুতিটা কেমন হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং সেই সাথে তোমরা যারা বি ইউনিটের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি চাচ্ছ, শুধু চট্টগ্রাম না, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বাদবাকি যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, আই মিন গুচ্ছ, এগুলোর জন্য যারা যারা পুরো একটা ফুল প্যাকেজ প্রিপারেশন চাচ্ছ, তারা একটু আমাদের পেইড ব্যাচে দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ। সঙ্গীত সরকার, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলো আমরা আজকের ক্লাসটা শুরু করে দিই। আজকের ক্লাসটাতে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক পড়ব, সুতরাং দেরি না করে আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি। প্রথমে যে স্লাইডটা এসেছে বাংলা গদ্য সাজেশন, এখান থেকে আসলে আমি তোমাদেরকে সাজেশন দেওয়ার পাশাপাশি বলে দিতে চাই যে আমরা এখান থেকে কি কি পড়বো, ঠিক আছে? আচ্ছা, আর মিনিমাম কোন কোন গদ্যগুলো আমাদেরকে মাস্ট বি পড়তেই হবে সেটাও কিন্তু জেনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো অপরিচিতা। তোমরা জানো যে অপরিচিতা এমন একটা গদ্য যেটা প্রতি বছর অ্যাডমিশন পরীক্ষায় আসে, রাইট? আমি হয়তোবা ভুল করি নাই। তাহলে প্রতি বছর অ্যাডমিশন পরীক্ষায় আসা অপরিচিতা গল্পটার পাশে 3 স্টার দিয়ে রাখো। এটা মাস্ট বি পড়তেই হবে, অপরিচিতা গল্পটা পড়তেই হবে, যেটা আমাদের প্রতি বছর আসে। অপরিচিতা থেকে কি পড়বো? প্রত্যেকটা লাইন পড়বো। লাইনের ভেতর থেকে শব্দার্থ ইম্পর্টেন্ট, লাইনের ভেতর থেকে শূন্য স্থান আসতে পারে, ঠিক আছে? সো এই লাইনগুলো ইম্পর্টেন্ট। এরপরে যেটা করব, বিলাসী। বিলাসী গল্প থেকে আমরা কি পড়বো? মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো, মৃত্যুঞ্জয় কত ক্রোশ পথ পাড়ি দিয়ে স্কুলে যেত, তারপর বিলাসীকে একটা ফুলের সাথে তুলনা করা হয়েছে, কোন ফুলের সাথে। এরকম ছোট ছোট এমসিকিউ পড়তে হলে আমাদেরকে গল্পটা রিডিং পড়তে হবে, ঠিক আছে? ওকে, গদ্য অর্থটা কি? গদ্য অর্থ হচ্ছে গল্প। গদ্যকে আমরা গল্প বলি, গল্পকে গদ্য বলি, আর পদ্য মানে হচ্ছে কবিতা, ঠিক আছে? আচ্ছা, গদ্য এটা আমরা সবাই জানি, এখন হচ্ছে একদম শেষ মুহূর্তে সবাই এখন জানি গদ্য মানে গল্প, হ্যাঁ? আচ্ছা, মানব কল্যাণ পাশে একটা স্টার দেওয়া, কারণ হচ্ছে মানব কল্যাণকে আমরা খুবই লেস ইম্পর্টেন্ট মনে করি, কিন্তু এই মানব কল্যাণের যে আবুল ফজল রয়েছে, এই আবুল ফজল থেকে অনেকগুলো প্রশ্ন আসে, হ্যাঁ? আবুল ফজল থেকে অ্যাডমিশনে অনেকগুলো প্রশ্ন আসে। সুতরাং আমরা কি করব বলো তো? আমরা মানব কল্যাণ বাদ দিতে পারবো না, ঠিক আছে? ওকে, আচ্ছা,
ছবিতে সম্পূর্ণ বই থেকে প্রশ্ন করে, হ্যাঁ, এবং এরই সাথে বিগত সালের প্রশ্নগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। আমার পথ এই যে আমাদের কাজী নজরুল ইসলামের দুটো গদ্য পদ্য আমার পথ এবং বিদ্রোহী, একই সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো গদ্য পদ্য অপরিচিতা এবং কি বলতো সোনার তরী, এই দুটো কবির এই দুটো চারটা গদ্য পদ্য আমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেকলেসটা নাই, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো পেইড ব্যাচে পাই না কেন। পেইড ব্যাচে আমি কিছুদিন ধরে আমার হচ্ছে ফাইনাল পরীক্ষা চলছিল এবং সেই সাথে আমি একটু অসুস্থও ছিলাম। ইনশাল্লাহ এরপর থেকে রেগুলার পেইড ব্যাচে পাবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এরপরে মাসি পিসিতে আমরা কি পড়বো? মাসি পিসিতে মাসি কোন উক্তিটা বলেছে, পিসি কোন উক্তিটা বলেছে সেটা পড়বো। ঠিক আছে, রেইনকোট আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা স্টার দিয়ে রাখতে পারি মানব কল্যাণ, রেইনকোট এবং অপরিচিতা। এরপরে চলে যাচ্ছি আহ্বান গল্পটা খুব একটা ইম্পর্টেন্ট না, এখান থেকে আসে হচ্ছে বিভিন্ন ঋতুর কথা বলা হয়েছে। লেখক কয় মাস পর পর বাড়িতে আসে, কয় মাস পর পর কোন ঋতুতে লেখক গ্রামে যায়, এই জিনিসটা খেয়াল করে পড়বে। এবং সে তার সাথে সাথে কি কি পড়বে বলতো, বুড়ি লেখককে কি কি খেতে দিয়েছিল। ঠিক আছে, দুটো কচি শশা খেতে দিয়েছিল, আরো অনেক কিছু খেতে দিয়েছিল, সেই জিনিসগুলো নোট করে রাখবে। ঠিক আছে, আচ্ছা, এরপর বুড়িকে কোথায় মাটি দেওয়া হয়েছিল? প্রাচীন তিত্তিরাজ গাছের নিচে, এই জিনিসটা মনে রাখবে। এরপরে চলে যাচ্ছে নেকলেস। অনেকে বলতেছে আপু নেকলেস নাই, এখানে নেকলেস আছে। আপু ছবিতে চান্স পাইলে কি সাপের সাথে বন্ধুত্ব করতে পারবো? আচ্ছা, সাপের সাথে যেন তোমার বন্ধুত্ব করতে না হয় এজন্য তুমি ছবিতে চান্স পাও নাই, তুমি বিউপিতে চান্স পাইছো। এখন বিউপিতে চান্স পেয়ে নাফিস দেখলো যে ছবিতে যে পরিমাণ আশেপাশে সাপ, তার চেয়ে বেশি সাপ হচ্ছে নাফিসের বিউপির ক্লাসে সহপাঠীরা প্রত্যেকে সাপে ভরা। সো নাফিসের জন্য আমরা সবাই 50 বালতি সমবেদনা জানাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, সুচেতনা ইম্পর্টেন্ট না, সুচেতনা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপরে নেকলেস থেকে আমরা কি পড়তে পারি? নেকলেস থেকে ওই যে স্যাটিন কাপড় আমাদের যে ইম্পর্টেন্ট, তারপর নেকলেসের আসল দাম কতটুকু ছিল, নেকলেসের দাম কতটুকু তারা ভেবেছিল, তাদের কত বছর লাগলো নেকলেসের দামটা পরিশোধ করতে, এই জিনিসগুলো আমরা পড়বো। ঠিক আছে, কেমন আছেন? আমি ভালো আছি। ওকে, রেইনকোট অর্থ কি? আস্তাগফিরুল্লাহ, এগুলা কি বললেন? রোজা রমজানের মাসে ইফতারের পর অনেকে হচ্ছে রোজায় ধরে, এটা বোঝা গেল যে রেইনকোট মানে কি জিজ্ঞেস করছে যেহেতু, তার মানে রোজায় ধরছে তারে। আচ্ছা, রেইনকোট মানে হচ্ছে শীতের সময় যেটা গায়ে দেয় সেটা হচ্ছে রেইনকোট। ঠিক আছে, আচ্ছা, ওকে, এরপরে চলেন সহপাঠী, দ্যাটস মিন গার্ল। না না না, দ্যাটস মিন আবার কি রে ভাই? আচ্ছা, ওকে, পদ্য সাজেশনে আমরা চলে যাই, চলেন। আমরা মাসুম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। পদ্য সাজেশনে আমরা একটু খেয়াল করব, সোনার তরী পাশে 3 স্টার দিব, সোনার তরী এবং বিদ্রোহী পাশে 3 স্টার দিব। ঠিক আছে, 3 স্টার দিব সোনার তরী এবং বিদ্রোহী। তাহারই পরে মনে বাদ দেওয়া যাবে না, কারণ এটা নারী কবির লেখা। ঠিক আছে, নারী মহিলা কবি যারা লিখেছেন তাদের জিনিসগুলো, বেগম রোকেয়া, সুফিয়া কামাল, বাদ দেওয়া যাবে না। তাহারই পরে মনে থেকে আমরা এই যে বসন্ত এবং শীত নিয়ে যা যা লেখা হয়েছে সেই জিনিসগুলো আমরা একটু পড়বো। ঠিক আছে, 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্যের আমরা কবি পরিচিতিটা পড়বো, সুকান্ত ভট্টাচার্যের সাহিত্য কর্মগুলো পড়বো। ঠিক আছে, ওকে, এরপরে ফেব্রুয়ারি 1969, এখানে শামসুর রাহমানের যে অন্যান্য যে সাহিত্য কর্মগুলো রয়েছে সেগুলো আমরা পড়বো শামসুর রাহমানের। ঠিক আছে আপু, শুরু করে দেন ক্লাস, এতক্ষণ ধরে তাহলে কি করতেছি? আচ্ছা, আমি কিংবদন্তির কথা বলছি। কবিতাটা মাস্ট বি মুখস্থ থাকতে হবে। কি করতে হবে? মাস্ট বি মুখস্থ থাকতে হবে। নুরুল দিনের কথা মনে পড়ে যায়, খুব একটা ইম্পর্টেন্ট না। বিভীষণের প্রতি মেঘনাদ, শব্দার্থ পড়তে হবে, শব্দার্থ, এখান থেকে শব্দার্থ পড়তে হবে, এটাকেও আমি স্টার্ট দিয়ে রাখবো। তাহলে সোনার তরী, বিদ্রোহী, বিভীষণের প্রতি মেঘনাদ, ফেব্রুয়ারি 1969, স্টার আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, 18 বছর বয়স এবং তাহারই পরে মনে, এই যেই কয়েকটা আমি স্টার দিয়ে রাখছি সেই কয়েকটা কবিতা মুখস্থ করা চাই চাই চাই। ঠিক আছে, ওকে। রেইনকোট বৃষ্টির সময় ইউজ করে, শীতের সময় না। আপনি না বললে তো জানতামই না, আমি যে ইচ্ছা করে বলছি এটা তো বুঝলেন না। আচ্ছা, আপু সুস্থ হয়েছেন? জন্মদিনের সময় অসুস্থ ছিলেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ।
বিদ্রোহীর উপর একটা ক্লাস নিলে ভালো হতো। বিদ্রোহীর উপর অনেকগুলো ক্লাস নিয়েছি, আবার নিব ইনশাল্লাহ। যারা যারা বিদ্রোহীর ক্লাস করতে চান, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের কাছে কিন্তু বিদ্রোহী কবিতার ক্লাস আছে। সুতরাং যারা যারা ইন্ডিভিজুয়াল সিলেক্টেড প্রত্যেকটা টপিকের উপর ক্লাস চাচ্ছেন, তারা দ্রুত পেইড ব্যাচে যুক্ত হয়ে যান। আমাদের পেইড ব্যাচে কিন্তু আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ওকে, এরপরে আমরা পরের স্লাইডে একটু যাই। সহপাঠ, উপন্যাস এবং লাল সালু এবং হচ্ছে সিরাজউদ্দৌলা, হ্যাঁ, উপন্যাস নাটক। আচ্ছা, এই দুটো জায়গা থেকে কোন জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট? দুটোই আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা পড়বো হচ্ছে কে কাকে কি বলেছেন, কে কাকে কি বলেছেন, এই জিনিসটা আমরা এখান থেকে জানবো, ঠিক আছে? কে কাকে কি বলেছেন, ওকে? আচ্ছা, পেইড ব্যাচের ডিটেলস আমাদের কমেন্টে দেয়া আছে, আপনি পেজে যোগাযোগ করলেও পেয়ে যাবেন। কে কাকে কি বলেছেন এটা ইম্পর্টেন্ট লাল সালুর জন্য, এবং বোথ ইম্পর্টেন্ট হচ্ছে সিরাজউদ্দৌলার জন্য, ঠিক আছে? একটা উক্তি দিয়ে দিবে, বলবে কে বলেছে, উক্তি দিয়ে দিবে, বলবে কাকে বলেছে, উক্তি দিয়ে দিবে, এটা বলবে যে হচ্ছে কি বলেছে, উমিচা কি বলেছে, হলওয়েলকে কি বলেছে। সো এই জিনিসগুলো আমাদের জানা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তিনটা জিনিস পড়বো, কে কাকে কি বলেছেন, ওকে? আচ্ছা, ওকে, সো এরপরে চলেন, যারা যারা ক্লাস বাদ দিয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস বাদ দিয়ে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ দেখবেন, তাদের তাদের কপালে ওই যে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে, তখন তাদের কপালেও ম্যাচ অপেক্ষা করতেছে, হ্যাঁ, ভাগ্য দেখবেন আপনাকে নিয়ে খেলতেছে, এগুলা কইরেন না, ওকে? রাবির জন্য কি নেকলেস পরা লাগবে? দরকার নাই খুব একটা, নেকলেস এখন আসে না, নেকলেস আসলেও চট্টগ্রামে আসবে, কারণ হচ্ছে চট্টগ্রাম প্রচুর পরিমাণে বিগত সালের প্রশ্ন রিপিট করে, সো এখানে আসার সম্ভাবনা রয়েছে, ওকে? এরপরে আমরা চলে যাচ্ছি কবি বা লেখক পরিচিতি। কবি লেখক পরিচিতি থেকে আমরা কি পড়বো? কবি লেখক পরিচিতি থেকে আমরা সাহিত্য কর্ম পড়বো। কবি বা লেখকদের অন্যান্য যে সাহিত্য কর্মগুলো রয়েছে সেটা পড়বো। শব্দার্থ মাস্ট বি পড়তে হবে। সেটা কিসের জন্য? বিশেষ করে কবিতার জন্য, ঠিক আছে? বিশেষ করে বিদ্রোহী কবিতা, এরপরে হচ্ছে আমাদের তাহারি পরে মনে কবিতা, বিভীষণের প্রতি মেঘনাদ, বিভীষণের প্রতি মেঘনাদ, বিদ্রোহী, এই দুটো কবিতার জন্য শব্দার্থ অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে যাব পাঠ পরিচিতি। এই পাঠ পরিচিতি থেকে আমরা উৎস পড়ব, কোথায় প্রকাশিত হয়েছে বা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? বদদোয়া দেই নাই, এটা হচ্ছে কর্মই তোমাদের কর্মফল। মানে আমরা যদি এখন খেলাধুলা দেখি, পরীক্ষার হলে পড়াশোনা বাদ দিয়ে যদি খেলাধুলা দেখি, পরীক্ষার হলেও আমাদের জন্য ভাগ্যের খেলাধুলা অপেক্ষা করতেছে, ঠিক আছে? এইটা আসলে বদদোয়া না, এটা আসলে হচ্ছে ধরেন এখন আগামীকাল পরীক্ষা, আপনি কি এখন খেলাধুলা দেখতেন বা আপনি কি এখন ঘুমাইতেন? যদি এটাই করেন তাহলে অবশ্যই আপনার পরীক্ষা ভালো হবে না, সেটাই হচ্ছে বলা হয়েছে, ঠিক আছে? ওকে, গুরুত্বপূর্ণ লাইন বা উক্তি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের নাটক এবং উপন্যাসের জন্য, ঠিক আছে? নাটক এবং উপন্যাসের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন বা উক্তি অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপু দুইটাই করতেছি, ম্যাচও দেখতেছি, ক্লাসও করতেছি, বাহ, আপনি তো একদম ইয়া হাবিবি, ওকে। শুনতে পাচ্ছি না কেন? শুনতে পাওয়া উচিত। অন্যান্যদের কি সাউন্ড সমস্যা হচ্ছে? তাহলে একটু কমেন্ট করে জানান। শুনতে পাচ্ছেন সবাই? তাহলে আপুকে শুনতে পারলে একটু কমেন্ট করে জানান যে বাকিরাও শুনতে পাচ্ছেন কিনা। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। দেখেন, বাংলা সাহিত্যের ইতিহাস আমরা কোনটা পড়বো? ইম্পর্টেন্ট হচ্ছে আধুনিক যুগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এবং অবশ্যই রাজশাহী ইউনিভার্সিটির জন্য আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আধুনিক যুগ। আমরা যদি ঢাকা ইউনিভার্সিটি বা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমরা একটু বিশ্লেষণ করতাম, তাহলে আমরা দেখতাম যে ওইখানে প্রাচীন যুগ, মধ্যযুগ থেকে অনেক আসে, কিন্তু আমাদের চট্টগ্রামের জন্য বা রাজশাহীর জন্য আমরা আধুনিক যুগটাকে বেশি ফলো দিব, ঠিক আছে? ওকে, ওকে,
ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি আধুনিক যুগ থেকে আমরা কি কি পড়বো। আধুনিক যুগ থেকে আমরা কিছু কিছু কবিদেরকে অবশ্যই পড়বো, বাদ দিতে পারবো না, তাদের নামটা একটু জেনে রাখি, ঠিক আছে। আধুনিক যুগ থেকে আমরা পড়বো হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর আধুনিক যুগ থেকে আমরা পড়বো হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরপর আধুনিক যুগ থেকে আমরা পড়বো হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরে আমরা পড়বো হচ্ছে রাজা রামমোহন রায়, রাজা রামমোহন। আমি শুধু একটা অক্ষর মানে নিকনেম গুলো লিখছি, কারণ হচ্ছে বোর্ডে স্পেস হবে না। রামমোহন, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরে আমরা চলে যাব হচ্ছে মাইকেল মধুসূদন, ঠিক আছে, মাইকেল মধুসূদন। এরপরে আমরা চলে যাব হচ্ছে জীবনানন্দ দাশ, একটু নামগুলো লিখে রাখেন, জীবনানন্দ দাশ। এরপরে আমরা চলে যাব হচ্ছে বিভূতিভূষণ লিখেছি তাই না, আচ্ছা। এরপরে আমরা চলে যাব হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। পিতৃপ্রদত্ত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এরপরে আমরা চলে যাব হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এনাকে তো আমরা বাদ দিতে পারি না তাই না। রবীন্দ্রনাথের সাথে কি আছে? নজরুল, ওকে, রবীন্দ্র নজরুল, ওকে। এরপরে আমরা চলে যাব হচ্ছে জসিম উদ্দিন, জসিম উদ্দিন, ওকে। সো মোটামুটি এই জিনিসগুলো আমরা হচ্ছে পড়বো, ঠিক আছে। রামমোহন, মধুসূদন, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জীবনানন্দ দাশ, মানিক বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ, নজরুল, এরপরে হচ্ছে জসিমউদ্দিন। এই কয়েকটা লেখককে মাস্ট বি পড়তেই হবে আধুনিক যুগের, ঠিক আছে। আধুনিক যুগের এই কয়েকটা লেখককে মাস্ট বি পড়তেই হবে, ওকে। আচ্ছা, এরপরে আমরা যদি একটু মধ্যযুগে যাই, মধ্যযুগ থেকে আমরা কি পড়বো? মধ্যযুগ থেকে আমরা ময়মনসিংহ গীতিকা পড়বো, ঠিক আছে, ময়মনসিংহ গীতিকা। আচ্ছা, এখান থেকে আমরা কি পড়বো? আমাদের কাছে যদি বই নাও থাকে ময়মনসিংহ গীতিকা, আমরা জাস্ট একটু গুগলে সার্চ দিয়ে জাস্ট একটু ইনফরমেশন গুলো জেনে যাবেন যে ময়মনসিংহ গীতিকা কে সম্পাদনা করেছেন, এখানে কি কি আছে, এখানে কয়েকটা ভাগ আছে, কি কি আছে, কি কি পালা আছে, জাস্ট নামগুলো পড়ে যাবেন, আর কিচ্ছু পড়তে হবে না, ওকে। আচ্ছা, ওকে। সো এরপরে আমরা নেক্সট স্লাইড একটু যাচ্ছি। নেক্সট স্লাইড, পরবর্তী স্লাইডে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড, আমাদের বাংলা ব্যাকরণের স্লাইড। আমরা বাংলা ব্যাকরণ স্লাইড থেকে আমরা কি কি পড়বো একটু জেনে নিই। সবাই খাতা কলম নিয়ে বসেন এবং বাংলা ব্যাকরণ থেকে প্রত্যেকটা টপিক থেকে কি কি পড়বো আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি। বাংলা ব্যাকরণ থেকে প্রত্যেকটা টপিক থেকে আমরা কি কি পড়বো বলে দিচ্ছি, ওকে। বঙ্কিমচন্দ্র পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, আমি স্কিপ করে গিয়েছি, সবাই একটু লিখে রাখেন, বঙ্কিমচন্দ্রকে স্কিপ করা যাবে না, বঙ্কিমচন্দ্র পড়তে হবে, ওকে। এরপরে আমরা চলে যাচ্ছি সন্ধি। সবার ফার্স্টে সন্ধি থেকে আমরা কি পড়ব সবাই একটু লিখে রাখেন, নিপাতনে সিদ্ধ সন্ধি এবং বিসর্গ সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি, বিসর্গ সন্ধি, এই দুটো মাস্ট বি পড়তেই হবে, নিপাতনে সিদ্ধ সন্ধি এবং বিসর্গ সন্ধি, ঠিক আছে, ময়মনসিংহ। আচ্ছা, নিপাতনে সিদ্ধ সন্ধি এবং বিসর্গ সন্ধি, এই দুটো আমরা সন্ধি থেকে মাস্ট বি পড়বো। আচ্ছা, এবারে চলে যাচ্ছি সমাস। সমাস থেকে আমরা কি কি পড়বো? সমাস থেকে আমরা তৎপুরুষ সমাস পড়বো, ঠিক আছে, বহুব্রীহি সমাস পড়বো, বহুব্রীহি সমাস থেকে আমরা তৎপুরুষ সমাস পড়বো, বহুব্রীহি সমাস পড়বো। এরপরে আমরা পড়বো হচ্ছে নিত্য সমাস, ঠিক আছে, নিত্য সমাস। সমাস থেকে আমি তৎপুরুষ সমাস পড়বো, বহুব্রীহি সমাস পড়বো, এরপর পড়বো নিত্য সমাস। নিত্য সমাসের পরে পড়বো হচ্ছে প্রাদি সমাস, প্রাদি সমাস, ঠিক আছে, প্রাদি সমাস। প্রত্যেকে একটু লিখে রাখেন কি কি পড়বো আমরা, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, নিত্য সমাস, প্রাদি সমাস। আরেকটা জিনিস পড়বো সেটা হচ্ছে কর্মধারয় সমাস। এই কয়েকটা জিনিস আমাদেরকে মাস্ট বি পড়তেই হবে সমাস থেকে, সমাস থেকে এই কয়েকটা জিনিস মাস্ট বি পড়তেই হবে, ঠিক আছে। আচ্ছা, প্রকৃতি প্রত্যয় পারি না, মনে থাকে না, প্রকৃতি প্রত্যয় থেকে বিদেশি তদিত প্রত্যয়গুলো পড়ে যাবেন, মুখস্থ করে যাবেন, তাহলেই হবে, ঠিক আছে, ওকে।
এরপরে আমরা চলে যাচ্ছি ধ্বনি এবং বর্ণ প্রকরণ। ধ্বনি বর্ণ প্রকরণ থেকে কি কি পড়বো মনোযোগ দিয়ে শুনেন, লিখে দিব না, মনোযোগ দিয়ে শুনেন। স্পর্শ ধ্বনি কতগুলো, তালব্য ব্যঞ্জন কাকে বলে, তারপর হচ্ছে আমাদের তারুণজাত ধ্বনি কাকে বলে, এরপর হচ্ছে আমাদের কম্পনজাত ধ্বনি কাকে বলে, পরাশ্রয়ী বর্ণ কোনগুলো, উষ্ম বর্ণ কোনগুলো, শীষ ধ্বনি কোনগুলো। এই জিনিসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনারা সবাই জানেন এই জিনিসগুলো কাকে কাকে বলে, দ্রুত পড়ে ফেলবেন। এরপরে আমরা চলে যাব হচ্ছে মৌলিক স্বরধ্বনি কতগুলো, মৌলিক স্বরধ্বনি 7টি, আমরা সবাই জানি। এরপরে আমরা চলে যাব হচ্ছে যৌগিক স্বরধ্বনি কয়টা, যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টা। কিন্তু প্রশ্ন যদি আসে যৌগিক স্বরবর্ণ কয়টা, তাহলে কি আনসার দিব বলেন তো, মাত্র 2টা, স্বরবর্ণ। আর স্বরধ্বনি কয়টা যৌগিক, 25টা। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এরপরে চলে যান কারক ও বিভক্তি। কারক ও বিভক্তি থেকে আপনারা দাগান, আপনাদের জন্য ইম্পর্টেন্ট কি কি, আপনাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে অপাদান, অধিকরণ, অপাদান অধিকরণ, এরপর হচ্ছে কর্ম, এরপর হচ্ছে করণ। 4টা তো দাগাই দিলাম। আচ্ছা, অপাদান অধিকরণ কর্ম করণ, এই কয়েকটা জাস্ট পড়ে যান। যদি সব না পড়তে পারেন এই কয়েকটা গুরুত্ব দিয়ে পড়ে যান, ঠিক আছে? ওকে, ধ্বনি পরিবর্তন কি পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, বাদ দেয়া যাবে না। ধ্বনি পরিবর্তন থেকে আপনি অপিনিহিতি পড়বেন, ধ্বনি বিপর্যয় পড়বেন, একটু লিখে রাখেন। ধ্বনি পরিবর্তন থেকে অপিনিহিতি পড়বেন। পরের ইকার উকার যদি আগে আসে বা কোনো একটা বর্ণে যদি, কোনো একটা শব্দে যদি ইকার উকার নাই তারপরেও যদি চলে আসে তাহলে সেটা অপিনিহিতি। ধ্বনি বিপর্যয় কি, আগের বর্ণ সামনে চলে আসে পরেরটা, আর সামনেরটা পিছে চলে যায়, উল্টায় যায়, সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। অভিশ্রুতি পড়বেন। এরপরে আপনি পড়বেন হচ্ছে সম্প্রকর্ষ, তারপরে আপনি পড়বেন হচ্ছে স্বরসঙ্গতি এবং সমীভবন। এই কয়েকটা পড়লেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, যারা যারা স্কিপ করতেছেন যে কি কি পড়তে হবে, তারা তারা ভিডিওটা টেনে আবার দেখবেন, ঠিক আছে? এই সাজেশন গুলো আমি আর রিপিট করতে চাই না। এই সাজেশন গুলো আমি চাই এই ক্লাসটা আপনারা দেখেন, এই ক্লাসেই থাকুক জমা। যারা যারা স্কিপ করে যাচ্ছেন তারা আবারও চাইলে ক্লাসটা দেখে নেবেন, ঠিক আছে? রেকর্ডেড থাকবে। এরপরে চলে যাচ্ছি শব্দের উৎপত্তি এবং শ্রেণী বিভাগ। অনেক অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, তাই না? আমাদের এই টপিক থেকে আমরা কি কি পড়বো দেখেন। এই টপিক থেকে আমরা বিদেশি শব্দ পড়বো, ঠিক আছে? বিদেশি শব্দ, এখান থেকে খুব খুব ইম্পর্টেন্ট শব্দগুলো কি কি, ফরাসি শব্দ, ফার্সি শব্দ, তৎসম শব্দ, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিদেশি শব্দের মধ্যে পড়ে না তৎসম, কিন্তু তৎসম গুলো মনে রাখতে হবে। এরপরে চলে যাব পর্তুগিজ শব্দে, ঠিক আছে? পর্তুগিজ শব্দে রিস্কা, রিক্সা, ধ্বনি পরিবর্তন, ধ্বনি বিপর্যয়, এটাকে আমরা বলি ধ্বনি বিপর্যয়। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে উপসর্গ। এই উপসর্গ থেকে আমরা বিদেশি উপসর্গ পড়ব, ঠিক আছে? বিদেশি উপসর্গ, এই বিদেশি উপসর্গ তো পড়বো, এর পাশাপাশি অর্থ পড়বো, অর্থ, উপসর্গের যে অর্থগুলো রয়েছে সেই অর্থগুলো পড়বো, ঠিক আছে? ওকে, বিদেশি উপসর্গ পড়বো এবং উপসর্গের অর্থ পড়বো। যেমন কদবেল, এই কদবেলে কদ, এই উপসর্গটা কি অর্থে ব্যবহৃত হয়েছে এটা জানতে হবে। এরপরে ধরেন পাতিহাস, এই পাতিহাস শব্দে পাতি, এই শব্দটি কি অর্থে ব্যবহৃত হচ্ছে এটা জানতে হবে। সো এই জন্য আমাদের উপসর্গের অর্থ পড়তে হবে। আচ্ছা, প্রকৃতি প্রত্যয় থেকে আমরা কি পড়বো, প্রকৃতি প্রত্যয় থেকে আমরা তদ্ধিত প্রত্যয় পড়বো এবং বিদেশি তদ্ধিত প্রত্যয়গুলো পড়বো, ঠিক আছে? জাস্ট এইটুকু পড়বো, শেষ, আর কিচ্ছু পড়তে হবে না। কঠিন কঠিন যে জিনিসগুলো ছিল, সংস্কৃত, কৃত প্রত্যয়, এগুলো দরকার নাই, ঠিক আছে? স্কিপ করে যান। এরপরে বচন এবং সংখ্যাবাচক শব্দ খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য, জাস্ট পড়ে যাবেন, ঠিক আছে? এই জিনিসটা পড়ে যাবেন। এরপরে বাক্য প্রকরণ, এখান থেকে আমরা কি কি পড়বো, এখান থেকে আমরা সরল, জটিল এবং যৌগিক, সরল, জটিল এবং যৌগিক, এই 3 ধরনের বাক্য আমরা জেনে যাব, ঠিক আছে? তৎসম শব্দ চেনার উপায়টা একটু বলে নেন, এক্ষুনি বলবো, দাঁড়ান শেষ করি। পদ প্রকরণ, পদ প্রকরণ থেকে আমরা কি কি পড়বো, পদ প্রকরণ থেকে আমরা জাস্ট নাউন আর অ্যাডজেক্টিভ পড়বো, ঠিক আছে? নাউন আর অ্যাডজেক্টিভ। ওকে, ওকে, ঠিক আছে। এরপরে
এখানে আমাদের ব্যাকরণ সাজেশন মোটামুটি আমি দিয়ে দিয়েছি, আপনারা সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, বা কেউ যদি লিখে রাখেন, আপনাদের সবাই যদি আপনারা লিখে রাখেন তাহলে আরো অনেক ভালো। আমি বোর্ডটা মুছে দিচ্ছি, এরপর আমি আপনাদেরকে বলবো তৎসম শব্দ কিভাবে মনে রাখবেন। আচ্ছা ওকে, তৎসম শব্দ কিভাবে মনে রাখবেন, যে সকল শব্দের, আমি একটু পরের স্লাইডে যাই, আমি একটু ফাঁকা জায়গা লাগবে আমার। ওকে, আমি একটু লিখছি, দেখেন, যে সকল শব্দে রেফ, রফলা, জফলা, রিকার, এরপরে হচ্ছে খিও, এরপর হচ্ছে খিও, এরপর হচ্ছে হ সংযুক্ত ম, ঠিক আছে, রফলা, রেফ, তারপর জফলা, রিকার, এরপর হচ্ছে শুধুরি, 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 ঠিক আছে, শুধুরি, তারপর হচ্ছে মূর্ধন্য স, মূর্ধন্য স, মূর্ধন্য স, রি, রিকার, রেফ, রফলা, জফলা, মূর্ধন্য স, এরপরে হচ্ছে কি বলেন তো, ক্ষীয় এবং হ সংযুক্ত ম। এই জিনিসগুলো, এই জিনিসগুলো যেই সকল শব্দে আছে সেই সকল শব্দকে আমরা বলবো হচ্ছে তৎসম শব্দ। এই জিনিসগুলো আমরা যে সকল শব্দের বানানে পাবো সেই সকল শব্দকে আমরা বলবো তৎসম শব্দ। যেমন দেখেন কৃপণ, এখানে একটা রিকার আছে, সো এর জন্য আমরা কৃপণকে বলতে পারি তৎসম শব্দ। এরপরে দেখেন কর্মকার, কর্মকার, ঠিক আছে, কর্মকার, এখানে একটা রেফ আছে, সো আমরা এটাকে বলতে পারি তৎসম শব্দ, ঠিক আছে। এইভাবে আপনি মনে রাখতে পারেন তৎসম শব্দগুলোকে। ওকে, অপপ্রয়োগ পড়তে হবে না, পড়তে হবে না, দরকার নাই। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি বিরোচন পাঠ থেকে আমরা কি কি পড়বো। বিরোচন পাঠ থেকে দেখেন ডেফিনেটলি আমরা শব্দার্থ পড়বো, 3 স্টার দেয়া আছে, শব্দার্থ পড়বো, সকল গদ্য পদ্যের শব্দার্থ পড়বো। এরপরে চলে যাচ্ছি হচ্ছে পারিভাষিক শব্দ, খুবই খুবই ইম্পর্টেন্ট পারিভাষিক শব্দ। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে বাগধারা, বাগধারা এখানে দেয়া নাই, বাগধারা এখানে আমি অ্যাড করে দিলাম, এটার পাশে আপনি যত কোটি স্টার দিতে পারেন দিয়ে রাখেন, কারণ এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, এরপরে দেখেন বাগধারা, পারিভাষিক শব্দ, শব্দার্থ, এই তিনটা পড়লেন। এরপরে কি পড়বেন, এরপরে আপনি পড়বেন হচ্ছে এক কথায় প্রকাশ পড়বেন, এরপরে আপনি পড়বেন হচ্ছে বিপরীত শব্দ। সমার্থক শব্দটা জাহাঙ্গীরনগরে অনেক বেশি আসে, অন্যান্য ভার্সিটিতে একটু কম আসে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলো আপনি পড়লেন, ঠিক আছে। বানান পড়তে হবে অবশ্যই, বানান উচ্চারণ দুটাই পড়তে হবে। এখন চলেন আমরা হচ্ছে এই কয়েকটা দিয়ে আমরা হচ্ছে বাংলা প্রথম পত্রের গদ্য, পদ্য, বাংলা ব্যাকরণ এবং বিরোচন 4টা পার্ট বিশ্লেষণ করে আপনাদেরকে হাতে তুলে দিয়েছি যে কি কি পড়তে হবে এবং সেই টপিক থেকে আপনি সিলেক্টিভ কি কি পড়বেন। এখন পড়ার কাজ, দায়িত্ব শুধুমাত্র আপনার, পড়তে বসে যান, ঠিক আছে। ওকে, এবার চলেন আমরা হচ্ছে, আপু একটা ম্যারাথন ক্লাস নিয়েন, আচ্ছা ইনশাল্লাহ নিব। চলেন আমরা একটু বিগত সালের প্রশ্ন সলভ করি, ঠিক আছে। বিগত সালের কিছু প্রশ্ন সলভ করব আমরা দ্রুত দ্রুত। বানান উচ্চারণ পড়তে হবে, হবে হবে, বানান উচ্চারণ পড়তে হবে। বানান আর উচ্চারণের মধ্যে যদি জিজ্ঞেস করেন আপু কোনটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে আমি বলবো বানান, বানান পড়ে যাবেন। ওকে, আচ্ছা, এরপরে চলেন আমরা বিগত সালের কিছু প্রশ্ন সলভ করব। প্রথম যে প্রশ্ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন। এই শেষ সময় আপনি যত বেশি বিগত সালের ভার্সিটির প্রশ্ন সলভ করবেন আপনি তত বেশি ভালো প্রিপারেশনের দিকে এগিয়ে যাবেন, বিশ্বাস করেন। সুতরাং বেশি বেশি প্রতিদিন বেশি বেশি কি করবেন বলেন তো, বেশি বেশি হচ্ছে বিগত সালের প্রশ্ন সলভ করবেন। রবীন্দ্রনাথ কোন আঙ্গিকে সাহিত্য রচনা করেন নাই? এই ভদ্রলোক সব টাইপের সাহিত্য রচনা করেছেন, শুধুমাত্র মহাকাব্য বাদে। এই মহাকাব্য বাদে তিনি সব ধরনের সাহিত্য রচনা করেছেন। সো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। ওকে, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। আচ্ছা, স্মৃতিকথা, স্মৃতিকথা উনি রচনা করেছেন, সঠিক উত্তর হচ্ছে মহাকাব্য, অপশন ডি। পরের প্রশ্নে যাচ্ছি, মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তেন? কোথা থেকে আসছে বলেন? বিলাসী। সো এটার উত্তর আমি অবশ্যই দিব না, আপনারা সবাই জানেন এটার উত্তর কি হবে। দ্রুত দ্রুত এটার অ্যান্সার দিয়ে ফেলেন, দ্রুত দ্রুত 2 নাম্বার প্রশ্নের অ্যান্সার দিয়ে ফেলেন। একের উত্তর নেওয়া শেষ, আমি নিয়ে ফেলেছি,
সবাই উত্তর দিয়েছেন। মাহফুজ স্মৃতি কথা না, অ্যান্সার হবে মহাকাব্য। ঠিক আছে, রবীন্দ্রনাথ মহাকাব্যের তিনি কোনো সাহিত্য রচনা করেন নাই, তিনি মহাকাব্য রচনা করেন নাই, বাকি সব রচনা করছে। ওকে, এবার 2 নাম্বার প্রশ্ন, ভুরি ভুরি অ্যান্সার আসতেছে। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তেন? মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তেন? রাইট অ্যান্সার কি হবে? মৃত্যুঞ্জয় 3rd ক্লাসে পড়তেন। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তেন? 3rd ক্লাসে পড়তেন। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। ভেরি গুড, মাশাআল্লাহ। এরপরের প্রশ্ন, সঞ্চিতা গ্রন্থের রচয়িতা কে? আমি এখানে আপনাদেরকে একটা ছন্দ পড়াবো। বড় কবি, বড় কবি, বড় নাম। ছোট কবি, ছোট নাম। বড় কবি, বড় নাম। ছোট কবি, ছোট নাম। এই দুটো ছন্দ আমরা পড়বো। ঠিক আছে, বড় কবি বড় নাম, ছোট কবি ছোট নাম। এবার আপনি দেখেন সঞ্চয়িতা, সঞ্চয়িতা, আর দেখেন সঞ্চিতা, সঞ্চিতা। দেখেন দুটোর মধ্যে কোনটা বড়, সঞ্চয়িতা নাকি সঞ্চিতা? কোনটা বলেন তো, সঞ্চয়িতা নাকি সঞ্চিতা? দেখেন ওয়ার্ডের দিক দিয়ে যদি আমি চিন্তা করি তাহলে হচ্ছে সবচেয়ে বড় ওয়ার্ড কোনটা, এখান থেকে তুলনামূলক সঞ্চয়িতা। এবার বড় কবি বড় নাম, ছোট কবি ছোট নাম মানে কি? বড় কবি হচ্ছে রবীন্দ্রনাথ। ঠিক আছে, আর তুলনামূলক আমি যদি তুলনা দেই তাহলে ছোট কবি হচ্ছে নজরুল। তাহলে বড় কবি বড় নাম মানে সঞ্চয়িতা লিখেছেন রবীন্দ্রনাথ, বড় কবি বড় নাম সঞ্চয়িতা। ছোট কবি নজরুল লিখেছেন ছোট নাম, ছোট নাম কি? সঞ্চিতা। ঠিক আছে, মনে রাখবেন। তাহলে কিভাবে আমি মনে রাখবো? বড় কবি বড় নাম, ছোট কবি ছোট নাম। তাহলে সঞ্চিতা কে লিখেছেন? সঞ্চিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম, অপশন সি। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। দুর্দিনের দিনলিপি, দুর্দিনের দিনলিপি এটা কে লিখেছেন? আমি যে একটু আগে বলছি যে মানব কল্যাণের টেক্সটে ইম্পর্টেন্ট না হইলেও মানব কল্যাণের যে লেখক রয়েছেন আবুল ফজল, ওনার সাহিত্যকর্ম খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো দুর্দিনের দিনলিপি লিখেছেন হচ্ছে আবুল ফজল। কিন্তু একই টাইপের আরেকটা জিনিস আপনার পরীক্ষায় কিন্তু আসতে পারে। হ্যাঁ, দুর্দিনের যাত্রী, দুর্দিনের যাত্রী এটা কে লিখেছেন যখন প্রশ্ন আসবে রাইট অ্যান্সার কি হবে বলেন তো? দুর্দিনের যাত্রী লিখেছেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। ওকে, দুর্দিনের যাত্রী লিখেছেন কাজী নজরুল ইসলাম। তাহলে দুর্দিনের দিনলিপি, দুর্দিনের দিনলিপি 4 নাম্বার প্রশ্ন, রাইট অ্যান্সার হচ্ছে আবুল ফজল। আর দুর্দিনের যাত্রীকে লিখেছেন কাজী নজরুল ইসলাম। দুটো একসাথে পড়বেন তাহলে আর ভুলবেন না। দিনলিপি লিখছে আবুল ফজল, দুর্দিনের যাত্রী লিখেছেন কাজী নজরুল ইসলাম। ওকে ফাইন। ওকে, আখতারুজ্জামান ইলিয়াস, আস্তাগফিরুল্লাহ। রাইট আনসার হচ্ছে আবুল ফজল। পরের প্রশ্নে যাচ্ছি, খুবই ইজি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর পারবেন না এরকম কেউ আছে এই মুহূর্তে? আমি বিশ্বাস করি না। সুতরাং মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম আমরা সবাই জানি, কি বলেন তো? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। রাইট আনসার কি? অপশন বি। সো দ্রুত আমরা চেঞ্জ করে ফেলতেছি স্লাইডটা। পরের প্রশ্ন হচ্ছে আমাদের 6 নাম্বার প্রশ্ন। রেইনকোট গল্পটি কোন গল্পগ্রন্থে অন্তর্গত? দোজকের ওম, খেয়ালি, দুধে ভাতে উৎপাত, দুধে ভাতে উৎপাত। রাইট স্পেলিংটা হইতো এখানে। জাল স্বপ্ন, স্বপ্নের জাল। রাইট আনসার কি হবে? একটু দ্রুত দ্রুত কমেন্ট করে জানান রেইনকোট গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত। আমাদের 6 নাম্বার প্রশ্ন, রেইনকোট গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? ভেরি গুড। 6 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন এ। রাইট অ্যান্সার কারা কারা দিয়েছে একটু দেখবো। আবু জাফর, মাসফিয়া, মাহিমা, ঠিক আছে, ওকে, মুহাম্মদ আসিফ, ইসরাত জাহান উর্মি, তাসনিম। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এবার 7 নম্বরে যাচ্ছি। সোনার তরী কবিতার মূল ভাব বস্তুগত বিষয় কি? মূল ভাব বস্তুগত বিষয়। সোনার তরী কবিতার মূল ভাব বস্তুগত বিষয়, 7 নাম্বার প্রশ্ন। এবার একটু ভাবেন, ভেবে উত্তর দেন। 7 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? একটু ভেবে অ্যান্সার দেন। ঠিক আছে, মূল ভাব বস্তুগত বিষয় কি হবে? নদী ও নৌকা, প্রকৃতি ও জীবন, কৃষক ও ধান, এবং মহাকাল ও মানুষ। রাইট অ্যান্সার কি হবে? মাশাআল্লাহ, সবাই রাইট অ্যান্সার দিচ্ছেন। আবু জাফর, সায়েম, মোহাম্মদ আসিফ, তাসনিম, তারপর হচ্ছে মানজিলা,
রাব্বি, আমি দেখতে পাচ্ছি অনেকগুলো হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তাহলে রাইট অ্যান্সার কি বলেন তো? সোনার তরী কবিতার মূল ভাব বস্তুগত বিষয় হচ্ছে মহাকাল এবং মানুষ। সোনার তরীতে করে আমার সোনার ধান নিয়ে যাচ্ছে, সোনার ধানগুলো হচ্ছে আমার সারা জীবনের কর্মফল। সো এটা হচ্ছে আমাদের মানুষের যে সারা জীবনের কর্মফল, সেটা মহাকালে সেটা সঞ্চিত হবে, সেই মহাকালে সেটার হিসাব হবে, কিন্তু আমার কিন্তু জায়গা নাই সেই সোনার তরীতে। এই বিষয়বস্তুটাই হচ্ছে সোনার তরী কবিতার মূল ভাব বস্তুগত বিষয়। ওকে, এরপরে প্রশ্নে যাচ্ছি 8 নাম্বার। বিদ্রোহী কবিতাটি প্রথম কত সালে প্রকাশিত হয়? দেখেন, বিদ্রোহী কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বলেন তো? বিদ্রোহী কবিতাটা অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। এটা 1922 সালে রচিত এবং 2022 সালে এটার শতবর্ষ পালিত হয়। এটার মাথায় রাখবেন, ঠিক আছে? প্রশ্ন আসছিল, শতবর্ষ পালিত হয় 2022 সালে। সো বিদ্রোহী কবিতা হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা, ঠিক আছে? অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা কি বলেন তো? বিদ্রোহী কবিতা, ঠিক আছে? ওকে, অগ্নিবীণা, আবু জাফর বানান ঠিক করেন, অগ্নিবীণা বানান ভুল আছে। আচ্ছা, তাহলে রাইট অ্যান্সার কি হবে বলেন তো? রাইট অ্যান্সার হচ্ছে 1922 সালে। ওকে, 1921 না, রাইট অ্যান্সার হচ্ছে 1922 সালে। এবারে চলে যাচ্ছি আমাদের 9 নাম্বার প্রশ্নে। দেখেন, প্রথম থেকে যদি প্রশ্নগুলো একটু চিন্তা করেন তাহলে দেখেন প্রশ্নগুলোর উত্তর আপনারা দিতে পারতেছেন, তার মানে আপনাদের প্রস্তুতিটা মোটামুটি এখন ভালো আছে, তাই না? সো এই প্রশ্নগুলাই কিন্তু ঘুরাই ফিরাই এই বছর দিবে। সো ভয় পাওয়া যাবে না, একদম মনোবল রাখতে হবে, পারবো ইনশাল্লাহ, এরকম টাইপের আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? এই প্রশ্নগুলোই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আগের বছরে আসছে, এইবারও এই টাইপেরই প্রশ্ন আসবে, সুতরাং ভয় পাওয়া যাবে না। ওকে, নকশিকাঁথার মাঠ ইংরেজি অনুবাদ কে করেন? নকশিকাঁথার মাঠ, ঠিক আছে? ইংরেজি অনুবাদ কে করেন? রাইট অ্যান্সার হচ্ছে EM, এখানে NM দেয়া আছে, এটার রাইট অ্যান্সার হচ্ছে EM মিলফোর্ড, ঠিক আছে? নকশিকাঁথার মাঠ। আচ্ছা, সবাই কেন 9 এর সি অ্যান্সার দিতেছে আমি জানি না। নকশিকাঁথার মাঠ কেন 9 এর সি হচ্ছে? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, EM মিলফোর্ড, ঠিক আছে? রাইট অ্যান্সার হচ্ছে EM মিলফোর্ড। ওকে, নকশিকাঁথার মাঠ ইংরেজি অনুবাদ কে করেন? EM মিলফোর্ড। একদম মনে হয় যে একদম হচ্ছে জনগণ সবাই ইচ্ছা মতো অ্যান্সার করতেছে। অপশন সি হবে, WBES। কেন ভাই? WBES না, রাইট অ্যান্সার হচ্ছে EM মিলফোর্ড, ঠিক আছে? খুবই একটা ভুল ডিসিশন ছিল আপনাদের এটা। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, EM মিলফোর্ড, নকশিকাঁথার মাঠের ইংরেজি অনুবাদক, ঠিক আছে? মাথায় রাখবেন এটা। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। এই বসন্তের কথা আছে মানে এটা কোন কবিতা বলেন তো? ডেফিনেটলি চোখ বন্ধ করে দাগাবেন, এটা একদম চোখ বন্ধ করে অপশন দাগাই দিবেন, তাহারই পরে মনে, ঠিক আছে? ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা সুন্দর স্লাইড আসছে, স্লাইডটা হচ্ছে NU বুস্টার, মানে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য যারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছেন তাদের অনেকেই আপনারা জানেন না যে ভার্সিটি অন্যান্য ভার্সিটির তুলনায় ন্যাশনাল ইউনিভার্সিটিতে ঠিক কেমন টাইপের প্রিপারেশন হইতে পারে। সো এটা আপনাদের জন্য NU বুস্টার ভর্তি সহায়িকা আপনাদের জন্য অপেক্ষা করতেছে, সব ধরনের লাইব্রেরিতে পেয়ে যাবেন। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের সুকান্ত ভট্টাচার্য ফ্যাসিবাদ বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষ থেকে। আচ্ছা, এই টাইপের প্রশ্ন যখন আসবে, ফ্যাসিবাদ এবং সুকান্ত ভট্টাচার্য, আর কিচ্ছু পড়বেন না, জাস্ট দুইটা ওয়ার্ড দেখবেন প্রশ্নে আছে নাকি। সুকান্ত ভট্টাচার্য আর একটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী, দুইটা শব্দ আছে মানে চোখ বন্ধ করে দাগাবেন আকাল, ঠিক আছে? উনি ফ্যাসিবাদ বিরোধী লেখক ছিলেন এবং সুকান্ত ভট্টাচার্য ওই ফ্যাসিবাদ বিরুদ্ধে তিনি লিখেছেন হচ্ছে আকাল। সো এই দুটো শব্দ থাকলে পুরো প্রশ্ন আর পড়ার দরকার নাই, রাইট আনসার হচ্ছে আকাল। ওকে, আচ্ছা,
পরের প্রশ্নে যাচ্ছি আমরা। আকাল, ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। স্মৃতি শহর কোন শ্রেণীর রচনা? স্মৃতি শহর, স্মৃতি শহর, দেখেন একটু মনে পড়তেছে না, মানে আমি আমার মেমোরাইজ করতেছি স্মৃতি শহর। সো এটা এক ধরনের অটোবায়োগ্রাফি, ঠিক আছে, এটা এক ধরনের অটোবায়োগ্রাফি। স্মৃতি শহর, অকাল না, এটার রাইট অ্যান্সার হচ্ছে আকাল, ঠিক আছে, আকাল। ওকে, আকাশ না, আস্তাগফিরুল্লাহ, আপনারা কি কি বানান যে লেখেন, আপনাদের কিবোর্ড মাঝে মাঝে চেক করে দেখবেন যে কিবোর্ড ঠিক আছে নাকি, ঠিক আছে। ওকে, স্মৃতি শহর কোন শ্রেণীর রচনা? এটা এক ধরনের অটোবায়োগ্রাফি। ওকে, সো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে 13 নাম্বার প্রশ্ন। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় শুদ্ধতার প্রতীক কি? কি দিয়ে শুদ্ধ করি? এই সেম টাইপের টপিকটা কিন্তু আমার পথ প্রবন্ধেও আছে, ঠিক আছে, আমার পথ। এই আমার পথ প্রবন্ধে কিন্তু আমরা দেখেছি যে আগুনের ঝান্ডা দিয়ে সবকিছু ঘষে মেজে পরিষ্কার করতেছে, সম্মার্জনা করতেছে। তো আগুনকে আমরা অনেকেই হচ্ছে শুদ্ধতার প্রতীক মনে করি, ঠিক আছে, আগুন দিয়ে সবসময় আমরা পবিত্রতা নিয়ে আসতে পারি, শুদ্ধ জিনিস নিয়ে আসতে পারি। সো সেম ভাবে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়ও শুদ্ধতার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে আগুনকে। শুদ্ধতার প্রতীক হিসেবে এই কবিতায় বলা হয়েছে শুদ্ধতার প্রতীক হচ্ছে আগুন, ঠিক আছে। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি আমরা। কোনটি মধুসূদনের রচনা নয়? কোনটি মধুসূদনের রচনা নয়? রাইট অ্যান্সার কি হবে? মাটি, মাটি, মাটি হবে না, রাইট অ্যান্সার হচ্ছে আগুন। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি আমরা। মধুসূদনের রচনা নয় কোনটা? আমরা জানি যে শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা, পদ্মাবতী, মেঘনাদ বধ কাব্য সবগুলোই কে রচনা করেছেন? মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে। মাইকেল মধুসূদন দত্তের রচিত বাংলা সাহিত্যের ট্র্যাজেডি মূলক নাটক কোনটা বলেন তো? বাংলা সাহিত্যের ট্র্যাজেডি মূলক নাটক কোনটা বলেন তো? কৃষ্ণ কুমারী, কৃষ্ণ কুমারী মাইকেল মধুসূদন দত্তের রচিত। সো এটাও মনে রাখবেন। ওকে, অন্যদিকে আমরা দেখতে পারি যে রত্নবতী, রত্নবতী এটা কে লিখেছেন বলেন তো? রত্নবতী, এই রত্নবতী লিখেছেন হচ্ছে রত্নবতী, এটা হচ্ছে এক ধরনের উপন্যাস। রত্নবতী এক ধরনের উপন্যাস, এটা লিখেছেন হচ্ছে মীর মোশাররফ হোসেন, মীর মোশাররফ হোসেন কি লিখেছেন? রত্নবতী লিখেছেন। তো মাইকেল মধুসূদনের রচনা নয় হচ্ছে রত্নবতী উপন্যাসটি, ঠিক আছে, রত্নবতী। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি আমরা। 15 নাম্বার প্রশ্ন। কোন কবি দুর্ঘটনায় মারা যান? আমরা জানি যে জীবনানন্দ দাশ ট্রাম দুর্ঘটনায় মারা যান। কোন দুর্ঘটনায় মারা যান? ট্রাম দুর্ঘটনায়, রাইট আনসার অপশন সি। পরের প্রশ্ন। তার আনুগত্য ধ্রুব তারার মতো অনড়, বিশ্বাস পাহাড়ের মতো অটল। এই যে বিশ্বাস, তার আনুগত্য, সে অনেক ভালো মানুষ মনে হচ্ছে না? এই ভালো মানুষটা আসলে কে বলেন তো? তার বিশ্বাস, এই বিশ্বাস এবং আনুগত্য এগুলো সবগুলোই ছিল অন্ধবিশ্বাস। কার প্রতি? মজিদের প্রতি। তাহলে এই যে মজিদের প্রতি বা মজিদের যে দেয়া যে পীরের মাজারটা রয়েছে তার প্রতি যে বিশ্বাস যার থাকবে সে অবশ্যই মজিদের কাছের কেউ লোক, যার নাম হচ্ছে রহিমা। রাইট আনসার কি? এটা কার সম্পর্কে বলা হয়েছে? বলা হয়েছে রহিমার সম্পর্কে। তার আনুগত্য, তার বিশ্বাস অনেক ভালো, তাই না? অনেক বেশি। সো এটা কার সম্পর্কে বলা হয়েছে? বলা হয়েছে রহিমা, ঠিক আছে। ট্রাম মানে কি? ট্রাম এক ধরনের যানবাহন, ট্রাম এক ধরনের যানবাহন। আপনি যদি ছবি দেখতে চান তাহলে হচ্ছে আপনি গুগল সার্চ করে দেখে নিতে পারেন, ঠিক আছে। ট্রাম গাড়ি, এটা রেলগাড়ির মতো, ঠিক আছে, ট্রেনের মতো। ওকে, আচ্ছা, পরের প্রশ্নে আমরা যাচ্ছি। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেল, কি লজ্জার কথা। এটা কে বলছে? 17 নাম্বার প্রশ্ন। আমাদের 17 নাম্বার প্রশ্নের রাইট আনসার কি হবে? একটু দ্রুত কমেন্ট করে জানান। এটা আসছিল যে সি ইউনিট শিফট 2 এ। ইয়েস, ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেল, কি লজ্জার কথা। কে বলছে? 17 নাম্বার উমি চাঁদ বলেছে। রাইট আনসার হচ্ছে উমি চাঁদ, 17 ক। পরের প্রশ্ন। উপসর্গের কাজ। দেখেন, উপসর্গ, তারপর হচ্ছে সন্ধি, তারপর হচ্ছে সমাস। উপসর্গ, সন্ধি, সমাজ লিখে ফেলছি, সমাস। তারপর হচ্ছে উপসর্গ, সন্ধি, সমাস, এদের সবারই কাজ কি জানেন? এদের সবার
সবারই কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করা, সবারই কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করা। ওকে, উপসর্গের কাজ, সন্ধির কাজ, সমাসের কাজ, নতুন শব্দ গঠন করা। রাইট আনসার হচ্ছে অপশন এ, নতুন শব্দ গঠন করা। উমি চাঁদ, একটা পোলাপানো উমি চাঁদের উপরে চন্দ্রবিন্দু দেয় নাই, সবগুলাই পাপি। আস্তাগফিরুল্লাহ বলেন সবাই, একজনও হচ্ছে উমি চাঁদের উপর চন্দ্রবিন্দু দেয় নাই। পরের প্রশ্নে যাচ্ছি, 19 নাম্বার, হাতে খড়ি কোন সমাস? দেখেন একটু আগে বলছি আপনাদের জন্য বহুব্রীহি সমাস ইম্পর্টেন্ট, একটু আগেই বলছি রাইট, বহুব্রীহি সমাস ইম্পর্টেন্ট। হাতে খড়ি কোন সমাস? হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে তাকে বলা হয় হাতে খড়ি। সো এটা ডেফিনেটলি একটা বহুব্রীহি সমাস। ঠিক আছে, এটা কোন সমাস? এটা বহুব্রীহি সমাস। 19 এর রাইট আনসার কি? অপশন সি, বহুব্রীহি সমাস। ঠিক আছে, ওকে সুমাইয়া জি, আপনি হচ্ছে চন্দ্রবিন্দু দিয়েছেন। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা সুন্দর স্লাইড আসছে যেখানে আপনি রাজশাহী ভার্সিটি, চট্টগ্রাম ভার্সিটি, গুচ্ছ, 7 কলেজ, ন্যাশনাল ইউনিভার্সিটি, মানে আপনার যতগুলো অ্যাডমিশন ভর্তি পরীক্ষা বাকি আছে সবগুলোর জন্য আপনি জাস্ট একটা কোর্সে ভর্তি হতে পারেন। কোর্স ফ্রি রাখা হয়েছিল 2000 টাকা, বাট এই যে শেষ মুহূর্তে চলে আসছি আমরা, এখন একদম 50% ডিসকাউন্টে আমরা মাত্র 1000 টাকায় আমরা হচ্ছে আমাদের পেইড ব্যাচে ভর্তি নিচ্ছি। যারা আমাদের অল ইন ওয়ান কোর্সের স্টুডেন্ট না, তারা বাদে আমাদের সবগুলো স্টুডেন্টদেরকে কিন্তু এই কোর্সে ভর্তি হইতে হবে। যারা জিইউ ক্র্যাশ কোর্সে ভর্তি হয়েছিলেন বা হচ্ছে সিইউর জন্য ভর্তি হয়েছিলেন, সবার জন্য এই কোর্সে ভর্তি হইতে হবে। 1000 টাকা কোর্স ফি, যেখানে আপনারা প্রত্যেকটা ভার্সিটির প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লাসগুলো পাচ্ছেন। ওকে, সমাস অনেক কঠিন আপু, আমি পেইড ব্যাচে ক্লাস নিয়েছি ইনশাল্লাহ। আপনারা যদি পেইড ব্যাচে ক্লাস করেন, আমার সমাসের ক্লাস রয়েছে, সন্ধির ক্লাস রয়েছে, কারকের ক্লাস রয়েছে, আমি খুবই ডিটেইলসে সুন্দর করে প্রত্যেকটা টপিকের ডিটেইলস ধরে ধরে পড়াইছি। অ্যান্ড ক্লাস শেষে প্রত্যেকে কমেন্ট করতে বাধ্য হয়েছে যে আমার আর কোনো প্রবলেম নাই। সো আপনারা যদি পেইড ব্যাচে ভর্তি হয়ে যান, আবারও ইনশাল্লাহ সমাসের ওই ক্লাসটা আবারও নিব, আর এর আগে যতগুলো না হয়েছে সবগুলো রেকর্ডেড অবশ্যই পাবেন। ঠিক আছে, ওকে, আপনাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে সলভ করব ইনশাআল্লাহ আমাদের পেইড ব্যাচে। ছাত্রী কোন প্রত্যয়ের উদাহরণ? আমাদের 20 নাম্বার প্রশ্ন। দেখেন তো, ছাত্র ছিল, ছাত্রর সাথে একটা প্রত্যয় যুক্ত হয়েছে, যে কোনো একটা প্রত্যয়, হ্যাঁ যে কোনো একটা প্রত্যয়, এটা মনে না থাকলে নাই, ছাত্রর সাথে, তাহলে ছাত্র কি বলেন তো? ছাত্র একটা শব্দ না? তাহলে যদি একটা শব্দ হয়, এই শব্দটা কেমন শব্দ? এটা কি ভার্ব তো না, তাহলে এটা নাম শব্দ। এবং নাম শব্দকে আমরা কি বলি? তদ্ধিত বলি, তাই না? তদ্ধিত, তাহলে এটা কোন প্রত্যয়? তদ্ধিত শব্দের সাথে কি প্রত্যয় যুক্ত হয়? এটার সাথে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়। নাম শব্দের সাথে কি প্রত্যয় যুক্ত হয়? তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়। তাহলে এটা কেমন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, গুড। এবার 21 নাম্বার, মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে। দেখেন আপনি এখানে একটা কমা আছে না, এখানে একটা দাড়ি দেন, দাড়ি দিয়ে দেখেন এটা একটা বাক্য হয় নাকি? মেঘ গর্জন করে, দেখেন এটা একটা বাক্য হয়। মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে, তাহলে এটা একটা বাক্য হয়। মেঘ গর্জন করে, এটা একটা বাক্য। তাহলে প্রথম কমার জায়গায় যদি আমি দাড়ি দেই এবং প্রথম হাফ এতটুকু যদি একটা বাক্য হয়, তাহলে পুরো বাক্যটাকে আমি বলবো একটা যৌগিক বাক্য। ঠিক আছে, পুরো বাক্যটাকে আমি বলবো যৌগিক বাক্য। ঠিক আছে, পুরো বাক্যটাকে আমি কি বলবো? যৌগিক বাক্য। আমি যদি বলি মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, তবে কেটে দিলাম, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, তাহলে রাইট আনসার কি হইতো? এটা রাইট আনসার হইতো, এটা একটা সরল বাক্য। কিন্তু আমি বলছি মেঘ গর্জন করে, তাহলে এখানে একটা দাড়ি দিয়ে দেখেন এতটুকু একটা বাক্য হয়। এতটুকু একটা বাক্য হইলে পুরো বাক্যটাকে আমি কি বলতে পারি? পুরো বাক্যটাকে আমি বলতে পারি যৌগিক বাক্য। ঠিক আছে, ওকে, এরপরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন, কোনটি শুদ্ধ বাক্য? আমি সাক্ষী দিয়েছি, সাক্ষ্য দিয়েছি, নাকি কি বলেন? সাক্ষ্য দিয়েছি হবে, আমি সাক্ষ্য দিয়েছি। আর আমি যদি সাক্ষ্য দেই তাহলে আমি নিজেই একজন সাক্ষী। ঠিক আছে, তাহলে আমি সাক্ষ্য দিয়েছি, সাক্ষ্য বানান হচ্ছে বফলা নাই। সো রাইট আনসার কি বলেন তো? রাইট আনসার হচ্ছে অপশন বি, আমি সাক্ষ্য দিয়েছি, আমি সাক্ষ্য দিয়েছি। রাইট আনসার হচ্ছে অপশন বি।
সাক্ষ্য দিয়েছি, সাক্ষ্য বানান বফলা নাই, রাইট আনসার হচ্ছে অপশন বি। 23 নাম্বার কি নোট এর পারিভাষিক শব্দ কি? কি নোট আমাদের জন্য চট্টগ্রামের জন্য পারিভাষিক শব্দ ইম্পর্টেন্ট। কি নোটের পারিভাষিক শব্দ হচ্ছে মূল ভাব, ঠিক আছে? কি নোটের পারিভাষিক শব্দ হচ্ছে মূল ভাব, আমি সাক্ষ্য দিয়েছি, ইয়েস। কি নোটের পারিভাষিক শব্দ কি? মূল ভাব, মূল ভাব। কি নোটের পারিভাষিক শব্দ হচ্ছে মূল ভাব। পরের প্রশ্নে যাচ্ছি, মাত্রাধিক্য, মাত্রাধিক্য আমাদের 24 নাম্বার প্রশ্ন। মাত্রাধিক্য, মাত্রাধিক্য এর সন্ধি বিচ্ছেদ 24 নাম্বার, 24 নাম্বার প্রশ্ন। মাত্রাধিক্য, মাত্রা প্লাস আধিক্য, এটাকে যদি আমি ভাঙি, মাত্রা, মাত্রা প্লাস আধিক্য, আধিক্য, তাহলে দেখেন এই লাস্টে আছে আ, এর লাস্ট শুরুতে আছে আ, আর আ আর আ এর যদি সংযুক্তকরণ হয়, এর দুটোকে যদি আমি মিশাই দিই তাহলে আমি কি পাই বলেন তো? সন্ধি নিয়ম অনুযায়ী আমি আই পাই, তাই না? আকারই পাই। তাহলে এটা সন্ধি বিচ্ছেদ হবে মাত্রা প্লাস আধিক্য, মাত্রা প্লাস আধিক্য, ঠিক আছে? 24 নাম্বার প্রশ্ন, 24 মাত্রা প্লাস আধিক্য, মাত্র হবে না, অনেকেই 24-এর বি দাগাচ্ছেন, বি মাত্র প্লাস আধিক্য হবে না, রাইট আনসার হচ্ছে মাত্রা প্লাস আধিক্য, ঠিক আছে? ওকে, পরের প্রশ্ন যাচ্ছি, সত্যবিধি কি? সত্যবিধি দেখেন, নত্যবিধান, সত্যবিধান হচ্ছে শটাকে আমি কোন কোন শব্দে ইউজ করব, কোন কোন শব্দে ইউজ করব না, এটার একটা নিয়ম, রুলস, এটার একটা নিয়ম বা রুলস। তাহলে সত্যবিধান কি? সত্যবিধান হচ্ছে মূর্ধন্য ষ এর ব্যবহার বিধি। সত্যবিধান কি? সত্যবিধান হচ্ছে মূর্ধন্য ষ এর ব্যবহার বিধি। কোথায় কোথায় আমরা মূর্ধন্য ষ ইউজ করব? সো রাইট আনসার হচ্ছে অপশন সি, অপশন সি হচ্ছে রাইট আনসার। মূর্ধন্য ষ এর ব্যবহার বিধিকে আমরা বলি সত্যবিধান। এবার 26 নাম্বার প্রশ্ন, রেনেসা শব্দটি কোথা থেকে উৎপন্ন? বলেছিলাম যে শব্দ থেকে প্রশ্ন আসলে বিদেশি শব্দ থেকে প্রশ্ন আসবে, এবং এটা কোন ভাষা থেকে উৎপত্তি, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসবে। সো দ্রুত দ্রুত অ্যান্সার করেন। 26 নাম্বার, রেনেসা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? রেনেসা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফরাসি, রেনেসাস, রেনেসাস থেকে এসেছে। রেনেসা শব্দটি ফরাসি রেনেসাস থেকে এসেছে। আমাদের 26 নাম্বার প্রশ্ন। 25 নাম্বার প্রশ্ন শেষ, 26 নাম্বার প্রশ্নে যাচ্ছি আমরা। 26-এর রাইট আনসার হচ্ছে অপশন ডি, রেনেসা শব্দটি ফরাসি ভাষা থেকে এসেছে। রেনেসা এই শব্দটি ফরাসি ভাষা থেকে এসেছে। ফরাসি, 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 ওকে, ভেরি গুড, রাইট আনসার হচ্ছে ফরাসি। এরপরে প্রশ্নে যাচ্ছি 27, আমি সমাজ বিজ্ঞান অনুষদে পরীক্ষা দেব। একটু দেখেন তো, একটু চিন্তা করে দেখেন তো, আমি সমাজ, আমি কি এখানে বলেন তো? কারক ও বিভক্তি পড়াচ্ছি, একটু খেয়াল করেন, বাচ্চারা মনোযোগ দেন, যারা কারক ও বিভক্তি পারেন না। আমি সমাজ বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিব, কে দিবে? আমি। তাহলে আমি এখানে কর্তা, মানে এটা কি কর্তৃকারক। আমি কোন অনুষদে পরীক্ষা দিব? সমাজ বিজ্ঞান। তাহলে এটা কি? এটা হচ্ছে নাউন। একটা বাক্যে যখন আমরা নাউন খুঁজে পাবো, নাউন মানে কি বলেন তো? কর্ম। তাহলে সমাজ বিজ্ঞান এখানে কর্মকারক। আমি সমাজ বিজ্ঞান অনুষদে, তাহলে অনুষদটা কি? এখানে একটা জায়গা যেখানে আমি পরীক্ষা দিব, সমাজ বিজ্ঞান অনুষদ যেখানে আমি পরীক্ষা দিব। তাহলে এটা হচ্ছে একটা প্লেস, এবং প্লেসকে আমরা কি বলি বলেন তো? এটা কোন কারক হয়? প্লেস হইলে, প্লেস হইলে সেটা হয় অধিকরণ কারক, ঠিক আছে? আমি পরীক্ষা দিব, পরীক্ষা দিব, দিব তো অবশ্যই ভার্ব, ক্রিয়ার তো কোনো কারক হয় না। ওকে, তাহলে রাইট আনসার কি হবে বলেন তো? সমাজ বিজ্ঞান অনুষদে, অনুষদ হচ্ছে একটা প্লেস এবং এটাকে আমরা বলি অধিকরণ কারক। আচ্ছা, বলছে হচ্ছে অনুষদে এ, তাহলে আমরা জানি এ ও তে, এই তিনটাই হচ্ছে কি বলেন তো? এই তিনটাই হচ্ছে সপ্তমী বিভক্তি, এই তিনটাই হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে অনুষদে এটা কি? অধিকরণে সপ্তমী। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। 28 নাম্বার, 49 বায়ু। 49 বায়ু মানে হচ্ছে পাগলের বাতাস। মানে অনেক সময় হয় না যে আমরা হচ্ছে উতলা হয়ে যাই, আমরা অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই, সো এটাকে আমরা বলি হচ্ছে পাগলের বাতাস, মানে আমার বাতাস লাগছে, পাগলের বাতাস লাগছে। সো 49 বায়ু মানে আমরা বুঝাই হচ্ছে পাগলামি। 49 বায়ু মানে আমরা কি বলি? পাগলামি, ঠিক আছে? কোথায় পরীক্ষা দিব? অধিকরণের সপ্তমী। ভেরি গুড রাব্বি, ওকে, ভেরি গুড।
আচ্ছা, এটার রাইট অ্যান্সার কি? পাগলামি, পাগলামি। ওকে, এর পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে, যে আল্লাহর অস্তিত্ব আছে বা নেই কোনোটাই বিশ্বাস করার যৌক্তিকতা নাই বলে মনে করেন, তাকে এক কথায় কি বলা হয়? তাকে এক কথায় কি বলা হয়? একটু দ্রুত রাইট আনসার দেন। আল্লাহর অস্তিত্ব আছে তাহলে আস্তিক, এটা যে মনে করেন। আল্লাহর অস্তিত্ব নাই এটা যারা মনে করেন আস্তাগফিরুল্লাহ, তারা হচ্ছে নাস্তিক। তো আল্লাহর অস্তিত্ব আছে বা নেই এই কোনোটাই বিশ্বাস করার যৌক্তিকতা নাই বলে মনে করে, তাদেরকে কি বলে এক কথায় বলেন? 29 নাম্বার, 29 নাম্বার রাইট আনসার কি হবে বলেন? 29 নাম্বার, আল্লাহর অস্তিত্ব আছে বা নেই, একটু দ্রুত অ্যান্সার করেন। এটার অ্যান্সার আমি একটু দেখতে চাই, সবাইকে অ্যান্সার দিতে হবে, সবাইকে অ্যান্সার দিতে হবে। আল্লাহর অস্তিত্ব আছে বা নেই কোনোটাই বিশ্বাস করার যৌক্তিকতা নাই বলে মনে করেন, তাদেরকে আমরা কি বলি? আচ্ছা, 29 নাম্বার, অনেকগুলো অ্যান্সার পাচ্ছি আমি। 29 বি, 29 বি, 29 সি, 29 ডি। আচ্ছা, আজ্ঞেয়বাদী, ধর্মত্যাগী, নাস্তিক। আচ্ছা, রাইট অ্যান্সার তাহলে কি হবে বলেন? রাইট অ্যান্সার কি হবে? আল্লাহর অস্তিত্ব আছে বা নাই কোনোটাই বিশ্বাস করার যৌক্তিকতা নাই বলে মনে করেন, তাদেরকে আমরা কি বলতে পারি? রাইট অ্যান্সার কি হবে? আমি অনেকগুলো রাইট অ্যান্সার পেয়েছি বি আর সি এর মধ্যে। বি আর সি অনেকেই বলতেছেন, বি আর সি। আচ্ছা, ও আচ্ছা, অনেকেই বলতেছেন ডি। আচ্ছা, বি সি ডি, রাইট অ্যান্সার কি হবে তাহলে বলেন? রাইট অ্যান্সার কি হবে? আল্লাহর অস্তিত্ব আছে বা নেই, যে আল্লাহর অস্তিত্ব আছে বা নেই কোনোটাই হচ্ছে বিশ্বাস করার যৌক্তিকতা রাখে নাই, নাই বলে মনে করেন। রাইট অ্যান্সার কি হবে? আরো অনেকের হচ্ছে রাইট অ্যান্সার পাচ্ছি। অনেক হচ্ছে অ্যান্সার পাচ্ছি, একটু দ্রুত দ্রুত সবাই একটু অ্যান্সার দেন তো। আচ্ছা, একটু দ্রুত অ্যান্সার দেন, একটু দ্রুত অ্যান্সার দেন। ওকে, সো দেখেন, কোনোটাই মনে করেন না, তাদেরকে বলা হয় হচ্ছে আজ্ঞেয়বাদী। ঠিক আছে, আজ্ঞেয়বাদী। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে ঘ, রাইট অ্যান্সার হচ্ছে ডি, আজ্ঞেয়বাদী। এবার আমাদের শেষ প্রশ্ন, 30 নাম্বার প্রশ্ন, শ্বশ্রু এর শব্দার্থ কি? শ্বশ্রু, একটু বানানটা খেয়াল করেন। তালব্য শয়ের নিচে হচ্ছে বফলা আছে, তালব্য শয়ের নিচে বফলা আছে, তারপরেটাও তালব্য শয়ে রফলা এবং তার পাশে হচ্ছে দীর্ঘ উকার রয়েছে। তালব্য শয় রফলা এবং দীর্ঘ উকার। শ্বশ্রু এর শব্দার্থ কি? শ্বশ্রু এর রাইট অ্যান্সার কি? শ্বশ্রু এর শব্দের অর্থ কি? অপশনগুলো একটু দেখেন, দাড়ি গোঁফ, শাশুড়ি, অল্প এবং অধিক। রাইট অ্যান্সার কি হবে? একটু দ্রুত অ্যান্সার করেন। শ্বশ্রু এর রাইট অ্যান্সার কি? শ্বশুরের, এটা হচ্ছে শ্বশুরের স্ত্রীলিঙ্গ। শ্বশুরের স্ত্রীলিঙ্গ কি? শাশুড়ি। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে, শ্বশ্রু এর রাইট অ্যান্সার কি? শ্বশ্রু এর শব্দের অর্থ কি? শ্বশ্রু এর শব্দের অর্থ হচ্ছে শাশুড়ি। ওকে, শাশুড়ি। 30 এর অ্যান্সার হচ্ছে বি। ওকে, সো এরই মাধ্যমে আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস করলাম, যেখানে আমরা 30টা প্রশ্ন তো অবশ্যই সলভ করলাম, তার পাশাপাশি হচ্ছে আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটের জন্য অনেকগুলো সাজেশন খেয়াল করলাম। সাজেশনগুলো আশা করি আপনারা নোট করে নিয়েছেন। যারা যারা নোট করেন নাই, ক্লাসটা রেকর্ডেড থাকবে, ক্লাসটা একটু আবার দেখে রাখবেন। ঠিক আছে, আর যারা যারা চান যে আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা টপিকের উপর ক্লাস লাগবে, সমাস পারি না, কারক পারি না, আমরা হচ্ছে একটা বিভীষণের প্রতি মেঘনাদের ক্লাস চাই, বিদ্রোহীর ক্লাস চাই, তাদের জন্য কিন্তু আমাদের পেইড ব্যাচ। যারা যারা এখনো ভর্তি হন নাই, দ্রুত দ্রুত ভর্তি হয়ে যাবেন। যদি ভর্তি হওয়ার জন্য ইনফরমেশন লাগে তাহলে আপনারা আমাদের এই কমেন্ট সেকশনেও দেখতে পারেন বা আমাদের পেজেও যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, সো আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।